একটা মানে হেফাজত একটা অবস্থা তৈরি করার জন্য বাজারে একটা কথা ছাড়িয়ে দেওয়া হচ্ছে, কি হচ্ছে যে টাকা পাচার হয়ে যাচ্ছে। এখন এই কথাটা যদি সাধারণ মানুষ বা ডিস্ট্রিবিউটাররা শুনে, তাদের প্রথমে একটু খটকা লাগবে যে আমরা এত কষ্ট করে বিপণন করছি আর পরিচালকরা 500 কোটি টাকা বিদেশ নিয়ে যাচ্ছে কেন? আমরা তাহলে ভাড়া অফিসে থাকি কেন? দেখেন আমরা এখন পর্যন্ত ভাড়া অফিসে আছি, নিজের একটা বিল্ডিং করতে পারিনি, সেখানে 500 কোটি টাকা বাইরে চলে যাচ্ছে কেন? কারণ আপনি তো ভালো করে জানেন বাংলাদেশে একটা বড় টাওয়ার করতে 100 কোটি টাকার বেশি লাগে না। আমাদের যদি অত টাকার যদি আমাদের যদি সেভিংসে থাকতো তাহলে তো আমরা বিল্ডিং করে ফেলতাম, যদিও আমরা করছি। মানে কিন্তু সেখানে অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আপনারা যত টাকা আপনাদের গ্রাহকদের কাছ থেকে সদস্যদের কাছ থেকে নিয়েছেন, এখন তো তত টাকা নেই। যদি আকস্মিকভাবে প্রতিষ্ঠান বন্ধ হয়, আপনি কি তাদেরকে টাকা ফেরত দিতে পারবেন? প্রথম তারল্য সংকট তো আপনার অভ্যন্তরে রয়েছে। আচ্ছা আমি বলি, প্রথম মানে হিসাব ব্যবস্থাপনাও ঠিক না বলে অভিযোগ আছে। না, এগুলো সত্যি না। আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে 3টা কোম্পানি নিয়ে কথা হচ্ছে। ডেস্টিনি 2000 লিমিটেডের কোনো গ্রাহক বলতে কিচ্ছু নেই, কোনো আমানত আমাদের কাছে থাকে না, কারণ আমরা বিক্রি করার পরে সপ্তাহ শেষে যা হিসাব হয় সাথে সাথে 1 সপ্তাহ পরে লেনদেন হয়ে যায়। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড আল্লাহ না করুক যদি কোনো কারণে যদি বন্ধ করে দেয় কেউ, কোনো অপশক্তি, তাহলে দেখা যাবে 1 সপ্তাহের গ্রাহকের কমিশন দেওয়া হয়নি, জাস্ট 1 উইকের। কারণ আমরা কিন্তু 1 সপ্তাহ পার হওয়ার সাথে সাথে কিন্তু কমিশন দিয়ে দিচ্ছি। তার মানে আর্থিক লেনদেনের ব্যাপারটা কিন্তু 1 সপ্তাহ পরে মিটমাট হয়ে গেছে। তার মানে ডেস্টিনি 2000 লিমিটেড কখনোই লায়াবিলিটির মধ্যে নাই। দিস ইজ দ্য অনলি কোম্পানি লায়াবিলিটি ফ্রি। দেখেন এই কোম্পানিটির কিন্তু 1টি টাকা কিন্তু লোন নাই, কারো কাছে দায় দানা নাই, ডিস্ট্রিবিউটরদের কাছে দায়বদ্ধতা নাই, আছে শুধু 1 সপ্তাহের ক্রেতা পরিবেশকদের পাওনা। তাহলে ওই 1 সপ্তাহ মনে করেন যে 30-35 হাজার লোক কেনা বেচা কেনা করলো, তাদের হয়তো দেওয়া যাবে না, কারণ ওই 1 সপ্তাহের জন্য বন্ধ হয়ে গেছে। 1 সপ্তাহ আগের যত পাওনা আছে সব কিন্তু মিটমাট হয়ে গেছে। এটা হলো ডেস্টিনি 2000। ট্রি প্ল্যান্টেশনে আমাদের মাত্র টোটাল লেনদেন হয়েছে গত 6-7 বছরে 600 কোটি টাকা। আপনি তো পেপারে দেখলেন হাজার হাজার কোটি টাকা নিয়ে যাওয়া হয়েছে। এটা হচ্ছে অনেকটা আমার কাছে কেমন জানি মনে হয়েছে যে লাখ লাখ শূন্য মরছে কাতার কাতার, গুনে দেখে মাত্র কয়েক হাজার, কিন্তু বলার সময় বলা হচ্ছে লাখ লাখ। এটা কেন জানেন? এটা আমাদের একটা অতি উৎসাহী ব্যাখ্যা যে মাছ একটা ছোট ছুটে গেলে এত বড় মাছ ছুটে গেছে। ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন 600 থেকে 700 কোটি টাকার রেভিনিউ করেছে গত কয়েক বছরে, আর টোটাল লেনদেন করেছে হয়তো আর একটু বেশি, দেখতে হবে, টোটালটা আমার জানা নেই। এখন আমরা কি করেছি? আমরা কিন্তু কারো থেকে টাকা এই জন্য নেই বলেছি যে আমরা জমি কিনবো, নো। তাদের সাথে আমাদের কমিটমেন্ট ছিল আমরা পরিবেশ গড়বো, তার মাধ্যমে আপনার কন্ট্রিবিউশন থেকে এই গাছ বড় হলে আপনাকে কিছু দেবো, আমরা কিছু রাখবো। এটা কিন্তু যৌথ কিন্তু একটা, কারণ ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন যদি ফেল করে, আল্লাহ না করুক কোনো কারণে, গ্রাহক যতটুকু বলতেছেন, যাদেরকে আপনি গ্রাহক বলতেছেন, তারা যতটুকু ক্ষতিগ্রস্ত না হবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে প্রতিষ্ঠান, কারণ প্রতিষ্ঠান কিন্তু লাভের জন্য করেছে। কিন্তু এটা লাভ হওয়ার কোনো সুযোগ নেই, কারণ এটা দীর্ঘমেয়াদী, এটা চলতেছে। আমরা টোটাল টার্গেট করেছি 7 কোটি গাছ লাগাবো, সেখানে 1 থেকে 1.5 কোটি গাছ আমরা লাগিয়েছি। এই যে দেখবেন যারা 2006 সালে বিনিয়োগ করেছিল গোল্ড প্যাকেজ নিয়ে, তারা কিন্তু এখন টাকা পাওয়া শুরু করবে এপ্রিল থেকে। আগামীকাল মানে এপ্রিল 24-25 তারিখ থেকে টাকা পয়সা দেওয়া শুরু হবে তাদের, কত 70 থেকে 80 হাজার গ্রাহকের। তখন তো আপনি দেখবেন যে আমরা কাজটা স্বচ্ছভাবে করছি কিনা, যারা 2006 সালে বিনিয়োগ করেছিল। টোটাল আমরা এই পর্যন্ত প্যাকেজে হয়তো বিক্রি করেছি 10 থেকে 11 লক্ষ, দ্যাটস ইট। সবাই তো আর গাছ কিনে নাই, কিন্তু একই লোকের বারবার কিন্তু দেখানো হচ্ছে। এখন যে প্যানিক সৃষ্টি করার জন্য যে প্রচারগুলো করা হচ্ছে, এটার একটাই কারণ, যাতে আমাদের সেলগুলো আর আগে না বাড়তে পারে। মানুষ যেন ভয় পায়, বলে বাবা আমরা তো আবার যুবকের মতো একটা বিপদের মধ্যে পড়তে যাচ্ছি, এবার চলে আসি, ওই যে আপনার আগুন লাগার মতো। আমি শুধু দর্শক যারা আমাদের ক্রেতা পরিবেশক, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই বলবো, যে আপনারা গত 11টি বছরে আমার কাজকর্ম দেখেছেন, যদি অতটুকু বিশ্বাস আপনাদের থাকে, আপনারা লাইনে চুপ করে দাঁড়িয়ে থাকেন, আপনাদের একটি লোকের প্রতারণা হওয়ার সুযোগ আমি রাখি নেই। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে তো বলা হয়েছে আপনি চলে যেতে পারেন, ডেস্টিনি বন্ধ হয়ে যেতে পারে, উধাও হয়ে যেতে পারে। আচ্ছা, আমি যদি চলে যাই, আমি মারাও যেতে পারি, চলে যাওয়া না, প্র্যাকটিক্যাল হচ্ছে আমি মারা যেতে পারি যে কোনো সময়, মানুষ যে কোনো সময় মারা যাচ্ছে, কিন্তু আমি এমন কোনো সিস্টেম ডেভেলপ করি না যে আমি মারা গেলাম প্রতিষ্ঠান বন্ধ, ইম্পসিবল। বিকজ উই হ্যাভ ডেভেলপ সাচ এ ওয়ান্ডারফুল সিস্টেম, যেখানে এক রফিকুল আমিন না থাকলেও হাজারো রফিকুল আমিন তৈরি করা আছে, যারা এটাকে চালায় নিতে পারে। এই প্রশ্ন আমি পরে করবো, তার আগে একটা প্রশ্ন করতে চাই। আপনি বলছেন যে আপনার ভাড়া বাসায় থাকেন, ভাড়া অফিসে চলেন, কিন্তু এই সদস্যদের টাকায় যে জমি কেনা হয় সমবায়ের নামে, সেটা অনেক পরিচালকদের ব্যক্তিগত নামে কেনা হয় না, এটা সত্যি না। এখানে কিছু পরিচালক এই সদস্যদের কষ্টার্জিত টাকা প্রচন্ড ধনী হয়ে উঠেছেন, সেই অভিযোগ আছে। আপনারা R&Dর নামে বা গবেষণার নামে, কমিশনের নামে প্রচুর টাকা লোকজনকে নিয়ে নিচ্ছেন, সরিয়ে নিচ্ছেন। আচ্ছা, আমি আগের কথাটা বলি। প্রথম কথাটা হচ্ছে, আমাদের যারা পরিচালক, তারা শুধু পরিচালক না, তারা আবার ডিস্ট্রিবিউটর, পরিবেশক। তারা পরিবেশক হিসেবে আপনি দেখেন, আজকে হাজার হাজার পরিবেশক যখন লাখ লাখ টাকা আয় করতেছে, এনারাও করতেছে, এনাদের ইনকাম কিন্তু শুধু ডিভিডেন্ড আর স্যালারি নয়, তারা কিন্তু প্রত্যেকে আবার পরিবেশক। যেমন আমাদের যারা পরিচালক আছে, এরা প্রত্যেকে কেউ ডায়মন্ড, কেউ ক্রাউন,
হোসেন সাহেব নিজে তো ক্রাউন অ্যাম্বাসেডর হয়ে বসে আছে, তাই না? তারপর যেমন আপনার এই যে স্বপন ক্রাউন হয়ে বসে আছে, গোফরান ডায়মন্ড, আমরা কিন্তু অলরেডি পরিবেশক। কারণ আমরা জানি আমরা যদি স্যালারির উপরে নির্ভরশীল হয়ে আমরা ভাত খেতে পারবো না, কারণ এটা সামান্য স্যালারি। আমরাও পরিবেশক হয়ে বসে আছি, আমরাও কমিশন পাই, আমাদের ফ্যামিলি, আমার ওয়াইফ পরিবেশক, সবাই আমরা পরিবেশক। এখন কথা হচ্ছে এখানে কিন্তু কোনো গ্রাহকের টাকা দিয়ে কিন্তু জমি করার কোনো সুযোগ নেই, কারণ গ্রাহককে কিন্তু আমরা বিদায় করতে হচ্ছে 1 সপ্তাহের মধ্যে। ঘটনাটা হচ্ছে আমরা যাদের থেকে দীর্ঘমেয়াদী, যারা বলতে আমিও আছি, আমরা যারা এই ফ্যামিলির মধ্যে মেম্বার আছি, তারা যারা দীর্ঘমেয়াদে টাকা খাটাইছি, যেমন আমাদের একটা প্যাকেজ আছে ডিআইবিসি প্যাকেজ। এই প্যাকেজটা হচ্ছে আমরা বলছি যে ঠিক আছে আপনি 6 বছরের জন্য কোঅপারেটিভের মাধ্যমে এই 1000 টাকা আপনি এখানে খাটান, বা 10,000 টাকা খাটান, বা 20,000 টাকা খাটান। যদি আপনি 10,000 টাকা খাটান তাহলে আপনাকে 6 বছর পরে আমরা কত দেবো? 2.5 গুণ দেবো। আপনি একটু খেয়াল করে দেখেন, এখানে রিপোর্টের মধ্যে আমি খেয়াল করেছি লেখছে অতি উচ্চ হারে সুদ দেওয়ার প্রতিশ্রুতি 16%। হিসাবে কত? 16%। আপনি বলে দিচ্ছেন 16% কি খুব বেশি উচ্চ হারে হচ্ছে? আমি তো দেখলাম 18% ইন্টারেস্টে ক্রেডিট কার্ড দেওয়া হচ্ছে ব্যাংক থেকে। তার মানে আমাদের ইন্টারেস্ট নট এক্সিডিং 16%, কিন্তু বলা হচ্ছে অতি উচ্চ হারে। এটা কেন বলা হচ্ছে জানেন? আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট গল্প বলি। সতীনের ছেলে সম্পর্কে বলতেছে তার ছেলেটা সকালে একবার, দুপুরে একবার, বিকালে একবার খায়, আর আমারটা সেই সকালে, সেই দুপুরে, আর সেই বিকালে খায়। তিনটা কিন্তু কথা কিন্তু একই কথা বলছে, একজনের বেলায় খুব তাড়াতাড়ি বলতেছে, আরেকজনের বেলায় লম্বা করে বলতেছে। এই যে বলা হচ্ছে অতি উচ্চ হারে সুদ, কিন্তু কত? 16%। আমি বুঝলাম না, আমরা যদি অতি উচ্চ হারে সুদ নিতাম তাহলে গত জুন মাসে যে 9টা ব্যাংকে আমরা ফান্ড দিয়েছি 14.5%, তাহলে আমরা কি করে এটা টিকে থাকলাম? যদি গ্রাহকের টাকা 16% নিয়ে যদি 14.5% দিই, তাহলে তো আমরা এমনি লোকসান করছি। ফালতু কথা। বড় আরো সুন্দর খবর বলি আমি, আমাদের অনেক ক্রেতা পরিবেশক জানে, ডেস্টিনি মাল্টিপারপাস প্রথম উদ্যোগ নিচ্ছে যে বাংলাদেশে রেকর্ড সৃষ্টি করে 9% ইন্টারেস্টে টাকা দেবে। ডিজিটাল প্ল্যান এটা আমাদের, এবং এটা হলো সিঙ্গেল ডিজিট, যেটা বাংলাদেশ ব্যাংকের মাননীয় গভর্নর সাহেবের স্বপ্ন ছিল যে আমরা কিভাবে সিঙ্গেল ডিজিটে একসময় আসতে পারি। আমরা সব প্রথম এটার ব্রেক থ্রু দিয়ে যাব। আমরা জুলাই মাসে প্ল্যান করেছি, সমবায় অধিদপ্তর আমরা প্রস্তাবটা জমা দেব যে আমাদের জন্য কোনো অবস্থাতেই গ্রাহকের 9%-এর বেশি চার্জ করার দরকার নেই। আমরা 9% ইন্টারেস্ট পেয়ে প্রতিষ্ঠান চালাতে পারবো। সম্ভব। কারণ কি? আমরা কিন্তু মাইক্রো ক্রেডিটে বিশ্বাস করি না, আমরা বিশ্বাস করি বিনিয়োগ। যে কারণে আপনি দেখবেন ডেস্টিনি মাল্টিপারপাসের অধিকাংশ সম্পত্তি কেনা হয়েছে কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে। এবার আপনি বলেছেন পরিচালকদের নামে, পরিচালকদের নামে নয়। ধরেন আজকে যদি ডেস্টিনি মাল্টিপারপাসের যদি সম্পত্তি কিনতে হয়, 3 জনের যে কোনো একজনের সই করতে হবে মালিক হিসাবে, আমি অথবা সেক্রেটারি অথবা ট্রেজারার। তো লেখা থাকে ডেস্টিনি মাল্টিপারপাসের পক্ষে চেয়ারম্যান। তো এটা তাহলে পরিচয়, এটা তো কোম্পানি আইনের নিয়ম অনুযায়ী কোনো প্রতিষ্ঠান নিজে সই করতে পারে না, প্রতিষ্ঠানের পক্ষে কেউ সই করে, কিন্তু তার অর্থ এই না যে আমি মালিক ওই সম্পত্তির। প্রশ্ন আছে, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে, ফলে আরো অনেক প্রশ্ন আছে আমাদের। আমি বিভিন্ন সময় এই যে আপনি আরেকটা জিনিস বলেছেন পরিচালকদের নামে যে সম্পত্তি, এটা মিথ্যা কথা, এটা সত্যি না, সত্যি নয়। কিন্তু আরেকটা অভিযোগ আছে যে সেটা হচ্ছে যে পত্রপত্রিকাতে রিপোর্ট আছে আপনারা সরকারকে নানাভাবে ম্যানেজ করেন। আপনারা সেনাবাহিনীর কিছু অংশকে বা সেনাবাহিনীর কোনো রিটায়ার্ড ব্যক্তিদেরকে বা অন্য কাউকে, সরকারি রিটায়ার্ড আমলাদেরকে বা এমনি আমলাদেরকে নানাভাবে সুবিধা টুবিধা দিয়ে একটা প্রভাবশালী বর্ম তৈরি করছেন আপনাদের চারিপাশে, এবং চেন ঘুষ দিচ্ছেন। এই ব্যাপারে আপনার ব্যাখ্যা? না, এটা একদম অসত্য কথা। মূল কথা হচ্ছে কি, অ্যাকচুয়ালি বিভিন্ন সময় যে বিভিন্ন যে স্পন্সর করেন সেগুলো কি এর অংশ নয়? না, স্পন্সর না। আমাদের একটা সিএসআর আছে, প্রতিষ্ঠান আছে, ডেস্টিনি ফাউন্ডেশন। আমরা করি কি, সেই ফাউন্ডেশনে আমরা ডোনেশন করি, আমিও করেছি, সবাই করি। সে ফাউন্ডেশনে আমরা আমাদের প্রত্যেকটা সেলসের এখানে 10 টাকা করে দান করে দিই। আমরা এই ফাউন্ডেশনের আন্ডারে একটা কলেজ চালাই, 2টা আমরা আপনার সাইক্লোন সেন্টার করেছি শরণখোলাতে। তারপর আমরা অনেক এডুকেশনের আপনার 27 জন লোকের স্কলারশিপ দিয়েছি। আমরা করি কি, বিভিন্ন রকমের স্পোর্টসে আমরা স্পন্সর করি। এটা কিন্তু আমরা না শুধু। তাহলে আপনি বলেন, আমি জানি যে সবচেয়ে বেশি সিএসআর করে ডাচ বাংলা ব্যাংক, 100 কোটি টাকা তারা বৃত্তির জন্য তারা রেখেছে। আমরা তো অতদূর যেতেও পারিনি। আমরা এখন পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের সিএসআর রেকর্ড ব্রেক করতে পারিনি। আমরা যেটা করি, আমাদের বাৎসরিক সিএসআর হবে এই বছর, কারণ সবসময় একরকম নয়, এই বছর নট এক্সিডিং 25 কোটি টাকা। কিন্তু ওই যে যাদেরকে সুবিধা দেওয়ার কথা বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন সেক্টরের বিভিন্ন মানুষ, না, এগুলা কিন্তু বায়াসড হয়ে কথাগুলো বলা হচ্ছে। কেন জানেন এগুলা কেন বলা? আমি বলি, আমাদের প্রতিষ্ঠান থেকে বেশ কিছু কর্মচারীকে দুর্নীতির জন্য আমরা তাদেরকে বহিষ্কার করেছি। আজকে বলি সেটা, এই কর্মচারীরা নিজেদের চাকরি হারিয়ে তারা সানায় বানায় একটা স্টোরি বলতেছে। আমি চ্যালেঞ্জ করলাম শুধু দেখাক যে কোন পর্যায়ের কাকে আমরা ম্যানেজ করেছি। আর যেটা আপনি মিলিটারি পার্সন বললেন, মজার ব্যাপার হচ্ছে বাংলাদেশে প্রাতিষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা বিভাগের লেখাপড়া শেষ করে বেরিয়ে আসতেছে বেশিরভাগ অফিসার হচ্ছে কে?
আপনার মিলিটারি ব্যাকগ্রাউন্ড থেকে, নেভাল ফোর্স থেকে তারা যখন এলপিআর যায় তখন তারা এইচআর এর উপরে এদের অথবা এমবি এর উপরে লেখাপড়া করা থাকে। এখন জব মার্কেটে এনারা কিন্তু অনেক কম বেতনে অনেক সময় এন্ট্রি লেভেলে ঢুকে যায়। এখন আপনি আমাকে বলেন একজন প্রফেশনাল লোককে 6-7 লাখ টাকা দিয়ে চাকরিতে আনা ভালো, না আমি একজন মিলিটারি পার্সন যিনি এইচআর উপর দক্ষ, যিনি আমার সাথে 2-2.5 লাখ টাকা রাজি হয়ে গেলেন আমার জন্য চাকরি করবেন। এখন তাকে যখন চাকরি দেওয়া হচ্ছে তখন ধরে নেওয়া হচ্ছে তার মাধ্যমে আমি সরকারকে ম্যানেজ। দেখেন সরকার কিন্তু কোনো মিলিটারি পার্সনের কথা শুনতে বাধ্য না, সরকারের নিজস্ব কথা, সাবেক সচিব, সাবেক আমলা, এগুলো একদম গুরুত্বহীন কথাবার্তা, এগুলো একদম কি বলবো, মানে আমার কাছে জিনিসগুলো এত দুঃখ লেগেছে যে আমরা আসলে এখন পর্যন্ত বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অভ্যস্ত হতে পারিনি। একটি প্রমাণ দেখতে, সেটি সার্বজনীন না, সেটা আংশিক বলতে পারেন। সেটাই অবশ্যই আংশিক নিয়ে বলতেছি, কারণ আমার কথা হচ্ছে যে আমাকে একটা এক্সাম্পল দিক যে আমরা অমুকের ম্যানেজ করেছি। আমি আরেকটা প্রশ্ন করতে চাই, সময় ফুরিয়ে আসছে, সেটা হচ্ছে যে ডেস্টিনি লাইসেন্স বাতিল করা হচ্ছে বলে খবর এসছে, দুদকে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে খবর হচ্ছে, ইতিমধ্যে সংসদে এটি নিয়ে আলোচনা হয়েছে, যে কোনো সময় ডেস্টিনি উদ্ধার যাবে বলে আমি একটু আগেও বলেছি যে গুজবও আছে এরকম বাজারে। এই পরিস্থিতিতে আপনার সদস্যদের জন্য আপনার বার্তা কি, সাধারণ মানুষের জন্য বার্তা কি, আর আপনাদের প্রস্তুতিই বাকি? এগুলো সব গুজব, আমাদের কোনো প্রস্তুতি নেই। দেখেন আমরা এমন না যে ব্যাপারটা যে আমরা কোনো দুর্বলতা রেখে কাজ করেছি, আমরা এখনো দেখেন পত্রপত্রিকাতে এত লেখালেখি হয়েছে, আমাদের কিন্তু কাজের ধারাবাহিকতা বন্ধ হয়নি। যেদিন পত্রিকাতে প্রথম লেখা আসে সেদিন মিরপুর ইনডোর স্টেডিয়ামে আমাদের সবচেয়ে বড় অনুষ্ঠান হয়েছে। উই ডোন্ট কেয়ার, এখনো আগামীতে যদি আরো 100 দিনে যদি পত্রিকা লেখা আমরা কিচ্ছু বলবো না, শুধু আমরা জানবো যে আমাদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে, কারণ বাংলাদেশের উন্নয়ন করতে গেলে এরকম বাধা আমাকে নিয়েই চলতে হবে। কারণ আপনি দেখেন বাংলাদেশ কিন্তু 40 বছর হয়ে গেছে স্বাধীন হয়েছে, 40 বছর একটা দেশকে ডেভেলপ করার জন্য যথেষ্ট, কিন্তু কথা হচ্ছে কেন পারতেছি না, বাধা বন্ধ করে দেন, বাংলাদেশ ডেভেলপ হইতে 10 বছর লাগবে না। আর যদি বাধা চলতে থাকে 10-100 বছর লেগে যেতে পারে। এখন যারা বাধা দিচ্ছে, প্রশ্ন করলে কি বাধা, আপনার কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে কি বাধা? সেটা নয়, বাধা হচ্ছে এটাকে আমি বাধা বলবো না। আপনি আমার সমালোচনা করেন, আমার কোনো আপত্তি নাই, আপনি আমার নিয়ে কথা বলেন, কোনো আপত্তি নাই, কিন্তু আপনি জনগণের মধ্যে প্যানিক সৃষ্টি করেন না। আপনি কিন্তু বলতেছেন যে ডেস্টিনি উধাও হয়ে চলে যাচ্ছে। এখন কথা হচ্ছে যখনই আপনি বলবেন ডেস্টিনি উধাও হয়ে চলে যাচ্ছে, কোনো একজন হার্টের রোগী যার হার্টের প্রবলেম আছে সে তো এই দৃশ্যের এই নিউজটা দেখার পরে তো হার্ট স্ট্রোক করবে তার। আমি আমার অবস্থানে বসে আছি, আমি এত বড় এস্টাবলিশমেন্ট দিলাম, বাংলাদেশ ব্যাংকের রিপোর্ট অনুযায়ী আমি 3000 কোটি টাকার সম্পদের মালিক, তাহলে আমি কোথায় চলে যাচ্ছি? আমার তো ম্যাক্সিমাম সম্পত্তি হচ্ছে স্থাবর, আমি তো দৌড় দিতে পারবো না। আমি কি বাগান নিয়ে চলে যেতে পারবো? আমি কি বিল্ডিং নিয়ে চলে যেতে পারবো? আমি কি জমি নিয়ে চলে যেতে পারবো? কোনটা নিয়ে যেতে পারবো না। আর একটা কথা বলি, এই যে মানি লন্ডারিং কথা যেটা বলা হয়, টাকা উঠাইতে গেলে কিন্তু একটা সোর্স লাগে। আমাদের যে সিস্টেম করেছি, আমাদের কোনো পরিচালক চাইলেও তো আপনার 5 লক্ষ টাকার উপরে একসাথে উঠাইতেই পারবে না, কারণ 5 লক্ষ টাকার উপরে যে কোনো টাকা উঠাইতে হলে বোর্ড রেজলিউশন লাগে। আর 5 লাখ টাকা পর্যন্ত ডাইরেক্টর ফিনান্স, আমি এবং কন্ট্রোলার এবং সবাই মিলে ভাউচারের সইগুলো টাকা উঠানো যায়। তারপর আরো ঝামেলা আছে, ব্যাংক থেকে ফোন করে বলে স্যার একটা চেক আসছে 5 লাখ টাকা দেবো কিনা। যেখানে এতগুলো চেক পয়েন্ট, আপনি কি করে ধারণা করেন 1 কোটি টাকা নিয়ে কেউ পালাই যাবে এখান থেকে? এত সহজ না। শেষ প্রশ্ন করতে চাই, যদি আপনি না থাকেন, যেটা আগে আলোচনা হচ্ছিল, তাহলে কিভাবে ডেস্টিনি চলবে? আমরা চাই যে আপনি দীর্ঘজীবী হন, কিন্তু মানে এই প্রশ্ন, এটা যদি আজ থেকে 5 বছর আগে বলতেন যে রফিকুল আমিন আপনি না থাকলে ডেস্টিনি কি হবে, তখন আমি বলবো যে হয়তো বন্ধ হয়ে যাবে। কিন্তু এখন ডেস্টিনি কিন্তু 5 বছরের শিশু নয়, সে কিন্তু 12 বছরের কিশোর। আমি কথাটা চিন্তা করেছিলাম আজ থেকে বেশ কিছুদিন আগে, যায় মানুষ মরণশীল, মারা যেতে পারে। আমি যে এত যত্ন করে একটা প্রতিষ্ঠান গড়তেছি, আমি যদি এগুলো শেয়ার না করি সবার সাথে তাহলে কি হবে? তখন আমি উদ্যোগ নিয়েছি কি সিস্টেম। এখন ডেস্টিনি যেভাবে চলে এটা সিস্টেম বেস। রফিকুল আমিন না থাকলে যেটা হবে সেটা হচ্ছে কি, হয়তো সেলটা একটু কমে আসবে, আবার কিন্তু দাঁড়িয়ে যাবে, কারণ আমি সিস্টেম দিয়েছি। এটা কিন্তু এয়ারপ্লেনের মতো, এয়ারপ্লেন কখনো পাইলটের উপরে নির্ভরশীল নয়। একজন পাইলট বাদ দিলে আরেকজন পাইলট এয়ারপ্লেনটাকে নিয়ে যেতে পারে, কিন্তু জানতে হবে কিভাবে প্লেনটাকে উড়ায়। আমি আমার জায়গায় আমি বলবো অনেক ডুপ্লিকেশন তৈরি করছে। আমার জায়গায় আমি মনে করি আজকে যদি আমি 6 মাসের জন্য ছুটিতে চলে যাই, হোসেন সাহেব চালাতে পারবে, হোসেন সাহেব চলে যাক, গোফরান চালাতে পারবে, গোফরান চলে যাক, স্বপন চালাতে পারবে, স্বপন চলে যাক, সাইদ চালাতে পারবে। আমি বলতে চাচ্ছি আমাদের ব্যাকআপ, হয়তো সে আমাকে হুবহু কপি করতে পারবে না, গোফরান আমাকে হুবহু কপি করতে পারবে, বাট একটা লেভেল পর্যন্ত চালাতে পারবে। তার প্রমাণ বলি, আমি গত 10 দিন দেশের বাইরে ছিলাম, আমি তো চালাইনি, আমি তো একদিনের জন্য খবর নেইনি ডেস্টিনি কিভাবে চলতেছে। ইনফ্যাক্ট আমি জানতাম না যে পত্রিকাতে এগুলো লেখালেখি হচ্ছে। গোফরান তো চালাই নিচ্ছে, হোসেন সাহেব চালাই নিচ্ছে। আমাদের মধ্যে ওই ভয় কাজ করে না যে একজন না থাকলে চলবে কিনা, বরং ডেস্টিনিকে সিস্টেম বেস ডেভেলপ করা হয়েছে। আমরা শুধু এটুকু বলতে চাই, একটা মেসেজ দিতে চাই, শুধু আমার ডিস্ট্রিবিউটর নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে, ডেস্টিনিকে যদি সঠিকভাবে সাপোর্ট দেয়া হয়
দিস কোম্পানি ক্যান ফুলফিল দি ড্রিম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে প্রত্যেকটা মানুষের জন্য মোটা কাপড়, 2 বেলা ভাত হবে, একটা ছাদ হবে, আমরা অলরেডি উদ্যোগ নিয়েছি। 2020 সালের মধ্যে ডেস্টিনি এনশিওর করবে যে ছাদবিহীন একটি লোক থাকতে পারবে না, কেউ রাস্তায় ঘুমাবে না। এটা 2020 সালের মধ্যে আমরা নতুন কমিটমেন্ট করেছি, আমরা পূরণ করব। যে সোনার বাংলা যেটা আমরা স্বপ্ন দেখেছি এটা সম্ভব। এখন আপনি যদি কন্টিনিউসলি একটা প্রতিষ্ঠানকে উঠতে না দেন এবং তাকে যদি হ্যামারিং করেন, তাহলে সময় কিন্তু নষ্ট হবে। আপনাকে একটা জিনিস বুঝতে হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন লোক আপনাকে বাধা দিচ্ছে, তাহলে প্রথম আপনাকে বাধা আগে ঠেলতে হবে, তারপর এগিয়ে যেতে হবে, তাহলে টাইম কিন্তু কিল হচ্ছে। এখন বাধাটা কেন দিচ্ছেন? আমি কার সাথে প্রতারণা করছি? আমি তো কারো থেকে কোথাও অর্থ সংগ্রহ করিনি, সব হচ্ছে লেনদেন। একমাত্র কোঅপারেটিভে আমাদের কিছু শেয়ার কিনা আছে, আমিও কিনেছি, সবাই কিনেছে, আমরা বিনিয়োগ করেছি, জায়গা লাগিয়েছি। আমি আপনাকে একটা কথা বলি, আপনি রিপোর্টের দিকে খেয়াল করে দেখেন। রিপোর্টে লিখছে 2009 সালে আমাদের সম্পদের পরিমাণ ছিল 23 কোটি, 2010 সালে 500 কোটির উপরে, আর 2011 সালে 3000 কোটি টাকার উপরে। এটা কেমন জানি একটা স্ববিরোধী রিপোর্ট। তারা নিজেরাই বলতেছে 23 কোটি থেকে 500 কোটি, 500 থেকে 3000 কোটি, আবার নিজেরা বলতেছে অর্থ তারল্য হবে। আচ্ছা, অর্থ তারল্য হলে আমি যে 20-25টা কোম্পানিতে বিনিয়োগ করেছি, আমি 2-4টা কোম্পানির অ্যাসেট বিক্রি করে দেবো, তারল্য কোথায় হলো? আমার তো ম্যাক্সিমাম মূল্য জমি। হ্যাঁ, তারল্য সংকট করতে হইলো, তারল্য সংকট তো আমার হবে না, কারণ আমি চাইলে 1 মাসের মধ্যে লিকুইডিটি করে নিতে পারি। কিন্তু আমি কেন লাগালাম? ধরেন আজকে যে জমিটা আপনি কিনতেছেন 1 লাখ টাকা শতক, আপনি দেখেন 2 বছর পরে কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা তো ওয়াইজ ডিসিশন নিয়েছি। আমরা যদি আজকে এই টাকাগুলোকে এফডিআর করে সুদ খাইতাম, তাহলে দুইটা ভুল হইতো। একদিকে সুদ খাওয়া হইতো, আর দিকে আমরা বিপদে পড়তাম, কারণ 15% ইন্টারেস্টে আপনি কোনদিন একটা কোম্পানি চলতে পারে না। সেই জায়গায় আমরা কি করেছি? বিনিয়োগ করেছি এগ্রিকালচারে, ফরেস্ট্রিতে, ট্রি প্ল্যান্টেশনে, রিয়েল এস্টেটে, এবং আমরা আগামীতে আরো অনেক বড় বড় ইয়েতে যাচ্ছি। আমরা তো বলেছি যে আমরা যদি সরকারের পিপিপি প্রোগ্রামগুলোকে আমাদেরকে সুযোগ দেওয়া হয়, ডেস্টিনি সাকসেসফুলি ইম্পোজ করে এদেশের আপনার যেটাকে আমি বলি জিডিপি, এইটা আমি স্বপ্ন দেখি কি জানেন? ডাবল ডিজিট জিডিপি স্বপ্ন দেখি, এবং এটা সম্ভব 2020 সালের ভিতরে। এই 2020 সালের ভিতরেই আপনার আমাদের পক্ষে ডাবল ডিজিট জিডিপি এবং আমাদের এই যেটা আমরা স্বপ্ন দেখি আমরা সিঙ্গেল ডিজিট ইন্টারেস্ট আসবো, দুটোই সম্ভব। কিন্তু এটা একমাত্র করতে পারবে কিন্তু ডেস্টিনি। তার প্রমাণ কি বলি? ডেস্টিনি 11 বছরে যত লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে, বাংলাদেশের কোন একটি প্রতিষ্ঠান গত 40 বছরও পারেনি। অসংখ্য ধন্যবাদ জনাব রফিকুল আমিন আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার খোলামেলা বক্তব্যের জন্য। আমরা আশা করি যে আমাদের যারা দর্শকবৃন্দ তারা আপনার বক্তব্য থেকে তারা একটা মেসেজ পেয়েছেন, যাদের প্রশ্ন আছে যে সমস্ত তারা কিছু জবাব পেয়েছেন। আরো যদি প্রশ্ন থাকে নিশ্চয়ই সেগুলো চাই। আমরা সবসময় চাই যে কোনো প্রতিষ্ঠান স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হোক। বাংলাদেশে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি নিয়মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত থাকুক, এখানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকুক। ফলে যে কোনো প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠানে আমি কাজ করি, আপনি কাজ করেন, রফিকুল আমিন সাহেব কাজ করুক, বা অন্য যে কোনো, প্রত্যেকটা প্রতিষ্ঠানের স্বচ্ছতার ব্যাপারে আমরা সবসময় সাংবাদিক হিসেবে তো বটেই, সবসময় আমরা সেটি প্রত্যাশা করি, কামনা করি। আমরা আশাও করি সেটি আপনারা করবেন, এবং যে কোনো ধরনের স্বচ্ছতা নিশ্চিত করবার জন্য যা যা করা করবেন। এবং আমাদের এই অনুষ্ঠানটি দর্শক আপনাদের জানিয়ে রাখি যে আগামীকাল আজকের দিন সকাল 8:30টায় আবার পুনঃ প্রচারিত হবে। আপনাদেরকে দেখার আমন্ত্রণ জানালাম। আমি 30 সেকেন্ডের একটা কথা বলি। আমার জনগণের কাছে ওয়াদা, ডেস্টিনি কর্তৃক বাংলাদেশের নয়, শুধু পৃথিবীর কোন একটি দেশের লোক 1 টাকারও ক্ষতিগ্রস্ত হবে না, এবং আপনারা নিশ্চিন্ত থাকেন ডেস্টিনি কোনোদিন বাংলাদেশের মানুষকে প্রতারণা করবে না। এটা আমার বাংলাদেশের মানুষের কাছে ওয়াদা। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না, আমাদের সঙ্গেই থাকুন। ভীষণ ভালো থাকবেন।